নমস্কার। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। আজ আমি তোমাদের পড়ে শোনাবো বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা ছোট গল্প নাস্তিক। গল্পটি যদি তোমাদের ভালো লেগে থাকে বন্ধুদের সঙ্গে শেয়ার করো। আর আমার চ্যানেলটি যদি এখনো তোমরা সাবস্ক্রাইব না করে থাকো তাহলে এখনই সাবস্ক্রাইব করে নাও, যাতে আমি পরবর্তীতে যে গল্পই পোস্ট করব সবার আগে পৌঁছে যাবে তোমার ফোনে। তাহলে তোমরা শুনতে থাকো। আজকের গল্প নাস্তিক। অধ্যয়ন শেষ করে লোকনাথ যখন তার আচার্যের কাছে বিদায় চাইলেন, আচার্য তাকে বলেছিলেন, একটা কথা সবসময় মনে রেখো তুমি, অনেক লোকের ওপরে লোকনাথ নামটি সার্থক করে জীবনের পথে অগ্রসর হবে। আলোক সামান্য প্রতিভাবান এবং প্রিয়তম ছাত্রকে বিদায় দিয়ে আচার্য ২-৩ দিন পর্যন্ত মৌনী ছিলেন। মঠ থেকে বার হয়ে লোকনাথ কোনো বড় রাজসভায় গেলেন না, অধ্যাপনা করবার কোনো আগ্রহ দেখালেন না, বিবাহ করে সংসারী হবার বিষয়েও সম্পূর্ণ উদাসীন রয়ে গেলেন। কিছুদিন লক্ষ্যহীন অবস্থায় এদিকে ওদিকে ঘুরবার পর শেষে পুণ্যভদ্রার নির্জন তীরভূমিতে কুটির বেঁধে সেখানেই বাস করতে শুরু করলেন। এতে বেশিরভাগ লোকেই তাকে বললে পাগল। বাল্যকাল থেকেই লোকনাথ একটু অন্য প্রকৃতির। যেদিন প্রভাতের আলো ফুটত, বালক লোকনাথ তার গ্রামের ধারের মাঠে একা বেরিয়ে বেড়াতো। সমবয়সী অন্য কোনো ছেলের সঙ্গে সে মিশত না। সন্ধ্যার ধূসর আকাশের তলে গ্রামের অদূরে ছোট্ট পাহাড়টা যখন বড় আকাশের গা থেকে খসে পড়া বড় একখণ্ড মেঘস্তূপের মতন দেখাতো, লোকনাথ দণ্ডের পর দণ্ড ধরে মাঠের ধারের বনের কাছে বসে এক মনে কি ভাবত। তার অপলক শিশু নয়ন দুটি দণ্ডের পর দণ্ড ধরে ও পাহাড়ের দিকে আবদ্ধ থাকত। তার বিশ্বাস ছিল ওই পাহাড়টাই পৃথিবীর প্রান্তসীমার পাহাড়। আচ্ছা, যদি ছাড়িয়ে চলে যাই, দূরে দূরে, ক্রমেই দূরে, আরো দূরে, খুব খুব দূরে, খুব 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 দূরে, তাহলে কোথায় গিয়ে পৌঁছবো? দৃশ্যমান সীমাচিহ্ন ছাড়িয়ে অজ্ঞাত রাজ্যে। এত দূর যাবার কল্পনায় বালকের মন বিস্মিত অভিভূত হয়ে পড়ত। নিজের ঘর, নিজের ভাই বোনের কথা সে ভুলে যেত। শুধু অস্পষ্ট সন্ধ্যার আলোকে পরিবর্তনশীল মেঘরাজ্যের পেছনে, অনেক অনেক পেছনে, সেই কোন দেশে যেখানে এই এমনি ধূসর মৌন চারিদিক, সেই দেশের কথা মনে হতেই তার মন অবশ হয়ে আসত। তার দিদিমা যে রামায়ণ মহাভারতের গল্প করেন, সেই সব ঘটনা সেই দেশেই ঘটে। রাম রাবণের যুদ্ধ সেখানে এখনো চলছে। সে দেশের সীমাহীন গহন বনের মধ্যে গলা কাটা কবন্ধ রাক্ষস এখনো অন্ধকারে হাতড়ে বেড়াচ্ছে। যত অসম্ভব আর আজগুবি জিনিসের দেশ যেন সেটা। কিন্তু সেসব অনেক দিনকার কথা। বড় হয়ে উঠে লোকনাথ অত্যন্ত রুক্ষ দর্শন ও কঠোর প্রকৃতির লোক হয়ে উঠলেন। তার নীরস শুষ্ক পাণ্ডিত্যের সঙ্গে খাপ খাইয়ে চলবার জন্য তার আকৃতি দিন দিন লালিত্যহীন হয়ে উঠতে লাগল। যখন তার প্রকাণ্ড মাথাটার অসংযত দীর্ঘ চুলের গোছা আর দীর্ঘ রুক্ষ দাড়ি বাতাসে উঠত, তখন সত্যিই তাকে অত্যন্ত ভয়ানক বলে মনে হতো। তীক্ষ্ণ স্পাতের মতন এক অস্বাচ্ছন্দ্যকর দীপ্ত নীল আভা তার চোখে খেলতে দেখা যেত। কিন্তু এক এক সময় আবার সে দীপ্তি শান্ত হয়ে আসতো। তাকে খুব সৌম্য, খুব সুদর্শন, খুব উদার বলে মনে হতো। বয়স বাড়বার সঙ্গে সঙ্গে লোকনাথের বাল্যের সেই সুদূর পিয়াসী মন ধীরে ধীরে আত্মপ্রকাশ করতে লাগলো। ৩০ বৎসর পূর্ণ হবার পূর্বেই জগৎটা একটা প্রশ্নের রূপ নিয়ে তার চোখের সামনে উপস্থিত হলো। জগতের সৃষ্টিকর্তা কেউ আছে কিনা
এই আজগুবি প্রশ্ন নিয়ে লোকনাথ মহা দুশ্চিন্তাগ্রস্ত ও ব্যতিগ্রস্ত অবস্থায় কালাতিপাত করতে লাগলেন। তার জীবনের লক্ষ্যও ছিল আজগুবি ধরনের। সাংসারিক সুখ সুবিধা লাভের প্রচেষ্টাকে তিনি পূর্ব হতেই অবজ্ঞার চোখে দেখতেন। যশলাভ বিষয়েও তিনি হয়ে উঠলেন সম্পূর্ণ উদাসীন। একবার মঠের আচার্যের কাছে মগধ থেকে পত্র এলো। মঠের অতীশদের মধ্যে আচার্য যাকে উপযুক্ত মনে করবেন তাকে হস্তির পিষ্ঠ করে সসম্মানে রাজধানীতে নিয়ে আসা হবে। রাজসভার সুরিপদ তিলক মহাচার্য জীবনসুরীর সম্প্রতি দেহান্তর ঘটেছে। আচার্য একমাত্র লোকনাথকেই এই পদের উপযুক্ত বলে ভেবেছিলেন, কিন্তু লোকনাথ কিছুতেই মগধে যেতে রাজি না হওয়ায় তার এক সতীর্থ মগধে প্রেরিত হলেন। কিছুকাল পরেই লোকনাথ মঠ পরিত্যাগ করলেন এবং 1 বৎসরের মধ্যেই পুণ্যভদ্রার নির্জন তীরভূমি আশ্রয় করলেন। সেই থেকে আজ 30 বৎসর তিনি এই নির্জন মাঠের মধ্যে এই কুটিরখানিতে একা বাস করছেন। জৈব ধর্ম মণ্ডলীর পক্ষ থেকে প্রতি বৎসর নির্দিষ্ট পরিমাণ তণ্ডুল ও 2খানা বহির্বাস তাকে দেওয়া হতো। মাঠের ধারের বুনো কার্পাসের তুলা থেকে তিনি অন্ন পরিধেয় নিজের হাতে প্রস্তুত করে নিতেন। প্রথম 2-1 ছাত্রকে নিয়ে তিনি অধ্যাপনা করেছিলেন, কিন্তু তার পাণ্ডিত্যের খ্যাতি ও উন্নত চরিত্রের আকর্ষণে যখন শিক্ষার্থীর ভিড় বাড়বার উপক্রম হলো, অধ্যাপনা তিনি তখন একেবারেই বন্ধ করে দিলেন। পুণ্যভদ্রার 2 তীরের নির্জন মাঠ তখন স্থানে স্থানে বনে ভরা ছিল। অনেক স্থানে এইসব বনে উপর পাহাড়ের শাল ও দেবদারু গাছের বীজের চারা, কোন স্থানে নানা রকমের কাটা ঘাস ও বনজ লতার ঝোপ। দক্ষিণের পাহাড় একটা অপরিসর উপত্যকায় দ্বিধা বিভক্ত। পুণ্যভদ্রার একটা ক্ষীণ স্রোতশাখা এর মাঝখান দিয়ে পাহাড়ের উপরে বেরিয়ে গিয়েছে। তার গৈরিক জলধারার উপরে সব সময় 2 তীরের পত্রশ্যাম শিশু দেবদারু শ্রেণীর কালো ছায়া। এখানেই ছিল লোকনাথের কুটির। লোকনাথের ছোট্ট কুটিরখানি হস্তলিখিত পুঁথির একটা ভাণ্ডার বিশেষ ছিল। কাঠের ত্রিপট্ট শক্ত করে বেত দিয়ে বেঁধে লোকনাথ এক রকম পুস্তক আধার প্রস্তুত করেছিলেন এবং বৃহৎ তালপত্র ও ভূর্জপত্রের পুঁথিকে স্থান দেবার জন্য তিনি ত্রিপট্টের মাঝখানে অনেকখানি করে ফাঁকা রেখেছিলেন। এই ত্রিপট্টটি পুঁথিতে ভরা থাকত স্বরদর্শন, উপনিষদ, বেদ, স্মৃতি, পুরাণ, অশ্বলায়ন ও আপস্তম্বাদী সূত্র, পাণিনি ও অন্যান্য বৈয়াকরণদের গ্রন্থ, সংহিতা ও নানা কোষাকারদের পুঁথি, প্রাচীন জ্যোতির্বিদদের কিছু পুঁথি ইত্যাদি। তাছাড়া আরো নানা প্রকার পুঁথি মেঝেতে এমন সদৃচ্ছাক্রমে ছড়ানো পড়ে থাকত যে কুটিরের মধ্যে পা রাখবার স্থান পাওয়া দুষ্কর। প্রতিদিন প্রাতঃকালে স্নান করেই লোকনাথ কুটিরের সামনে প্রাচীন নিম গাছটার ছায়ায় গিয়ে বসতেন এবং এক মনে পড়তেন। এক দিন অবসন্ন গ্রীষ্ম অপরাহ্ন ঈষৎতপ্ত বাতাসের সঙ্গে সদ্য ফোটা নিম ফুলের পরাগ মাখিয়ে এক অপূর্ব লোকের সৃষ্টি করত। সেখানে শুষ্ক কেশ আর্যভট্ট শিষ্য শকটায়নকে নীল শূন্যে খড়ি এঁকে গ্রহ নক্ষত্রের সংস্থান উপদেশ করতেন। বুনো পাখির অশ্রান্ত কাকলির মধ্যে ভাষাতত্ত্ব আলোচনায় ব্যস্ত থাকতেন। দুর্বোধ্য জ্যামিতিক সমস্যার সামনে পড়ে সেখানে কুঞ্চিত ললাট পরাশর তার অন্যমনস্ক দৃষ্টি অত্যন্ত একমনে সম্মুখস্থ বল্মিক স্তূপের দিকে আবদ্ধ করে রাখতেন। চমক ভেঙে উঠে লোকনাথের কাছে এটাও একটা কম সমস্যার বিষয় হয়ে উঠত না যে কেন তিনি এতক্ষণ মনে মনে ভাষাতত্ত্ব আলোচনাকারী যাস্কের মুখকে সম্মুখস্থ নদী জলে সন্তরণকারী বন্য হংসের মুখের মতো কল্পনা করছিলেন।
রাত্রের আকাশের নক্ষত্রগুলোর দিকে চেয়ে চেয়ে লোকনাথ ভাবত, এগুলো কি? প্রাচীন জ্যোতির্বিদগণের পুঁথি এখানে তাকে বড় সাহায্য করত না। অবশেষে তিনি নিজে ভেবে ভেবে স্থির করলেন, নক্ষত্রসমূহ এক এক প্রকার বৃহৎ স্ফটিক পিণ্ড। পৃথিবীতে আলোক দেওয়ার জন্য এগুলো আকাশে আছে। চন্দ্রকে তিনি নক্ষত্রের অপেক্ষা বৃহত্তর স্ফটিক পিণ্ড বলে ভেবেছিলেন। তার মৃত্যুর পর তার হস্তলিখিত একখানি পুঁথিতে দেখা যায় তিনি গ্রহ নক্ষত্র সংক্রান্ত তার এই মতবাদ লিপিবদ্ধ করে রেখে গিয়েছেন। তাদের আলোর উৎপত্তি সম্বন্ধে লোকনাথ লিখেছেন যে, পৃথিবীতে স্ফটিক প্রস্তরের যে শ্রেণী দেখতে পাওয়া যায়, মহাবোমস্ত এই সমস্ত স্ফটিক তার অপেক্ষা উৎকৃষ্টতর শ্রেণীর হওয়ায় তাদের অভ্যন্তর থেকে এক এক প্রকার স্বভাবত জ্যোতি বার হয়ে থাকে। এ সংক্রান্ত বহু প্রমাণ ও বহু জ্যামিতিক রেখা ও অঙ্কন করে তার ওই পুঁথিখানিতে ছিল দেখা যায়। কিন্তু লোকনাথের প্রতিভা অত্যন্ত উচ্চ শ্রেণীর হওয়ায় তিনি তার মত সম্বন্ধে আদৌ গোড়া ছিলেন না। সকলকে তার মত পড়ে দেখে বিচার করতে অনুরোধ করেছিলেন। তিনি মাঝামাঝি কিছু হওয়াটিকে অত্যন্ত ঘৃণা করতেন। তিনি চাইতেন উচ্চ জ্ঞান, নয়তো একেবারে মূর্খতা। ত্রিশঙ্কুর স্বর্গবাসীর উপর তার একটা আন্তরিক অশ্রদ্ধা ছিল। একবার তিনি কয়েক বৎসর ধরে বহু পরিশ্রম করে শঙ্খের এক ভাষ্য প্রণয়ন করেছিলেন। লেখা শেষ করে তার মনে হলো তিনি যেমনটি আশা করেছিলেন ভাষ্য তেমনটি হয়নি, অনেক খুঁত রয়ে গিয়েছে। অনেক চেষ্টা করেও লোকনাথ সেই খুঁত কিছুতেই দূর করতে পারলেন না। একদিন সকালবেলায় হস্তলিখিত পুঁথিখানা নিয়ে তিনি পূর্ণভদ্রার তীরে গিয়ে দাঁড়ালেন। জলের স্রোতে তীর লগ্ন স্বর বনগুলো তখন থরথর করে কাঁপছে। লোকনাথ অনেক বৎসর পরিশ্রমের ফলস্বরূপ পুঁথিখানিকে টান মেরে নদীর মাঝখানে ছুঁড়ে ফেলে দিলেন। একখণ্ড ইটের মতোই সেখানে সেই মুহূর্তে ডুবে গেল। শুধু সাংখ্যের উগ্র পাণ্ডিত্যের সংঘাতে বন্য নদীর নিরক্ষর বুকটি অল্পক্ষণের জন্য ভাববিহ্বল হয়ে উঠল মাত্র। দিন যেতে লাগলো। লোকনাথ পূর্বের মতন আর এক স্থানে অনেকক্ষণ বাস করতে পারেন না। মনের শান্তি তিনি দিন দিন হারাতে লাগলেন। এক একদিন সমস্ত দিন ধরে তিনি কিছুই খেতেন না। কি জানি কেন, শুধু কেবল নদীর ধারে ধারে সারা দিনমান ধরে উদ্ভ্রান্তের মতন ঘুরে ঘুরে বেড়াতেন। রাত্রে আকাশের দিকে চাইতেন না। যদি হঠাৎ উপরের দিকে চেয়ে ফেলতেন, কালো আকাশের ভাঙা ভাঙা মেঘের ফাঁকে ফাঁকে যেসব নক্ষত্র জ্বলজ্বল করত, তাদের সন্ত্রস্ত দৃষ্টির সামনে তিনি অনভ্যস্ত পাঠ অপরাধী বালক ছাত্রের মতন সংকুচিতভাবে দৃষ্টি নামিয়ে দুহাতে চোখ ঢেকে ফেলতেন। রাত্রে নির্জন মাঠে চারিধার থেকে অন্ধকার রাশি রাশি প্রশ্ন জেগে উঠত। ভগবান উপবর্ষের বেদান্ত সূত্রের মধ্যে এদের উত্তর মেলে না কেন? লোকনাথ আবার অত্যন্ত একমনে দর্শনের পুঁথি পড়তে শুরু করলেন। কিন্তু তার মুখ যদি সেই সময় কেউ দেখত, সে বেশ বুঝতো যে তৃপ্তির চেয়ে অসন্তোষী হয়েছে তার বেশি। দুঃখ থেকে মুক্তি লাভ করবার যে সহজ উপায় দার্শনিকরা নিরূপণ করে গিয়েছেন, পড়ে শুনে দেখে লোকনাথের দুঃখ যেন তাতে বেড়েই চলেছে। রাত্রে বাঁশের আড়ার স্তূপাকার থেকে ভূর্জপত্রের পতঞ্জলি বক্রচক্ষে গৌতমের দিকে চাইতেন। কপিল গর্ব মিশ্রিত ব্যঙ্গহাস্যে জৈমিনীর দিকে কৃপা দৃষ্টিতে চেয়ে রইতেন। মূর্খগুলোর সঙ্গে এক আসনে বসতে হয়েছে ভেবে গভীর অপমানে ব্যাসদেব পুঁথির মধ্যে দিন দিন শুকিয়ে উঠতে থাকতেন। রাত দুপুরের সময় অধ্যয়ন ক্লান্ত অবসন্ন মস্তিষ্কে শয্যা গ্রহণ করে লোকনাথের মনে হতো অর্ধ অন্ধকারে ঘরের মধ্যে একটা খণ্ড প্রলয় চলেছে। দর্শনাচার্যগণ যেন কেউ কারুর কথা না শুনে পরস্পর মহাতর্ক তুলেছেন। তাদের ভাষ্যকার ও উপভাষ্যকারগণের বাগযুদ্ধ হাতাহাতিতে পরিণত হবার উপক্রম হয়ে উঠেছে। কথার উপর কথা চড়িয়ে দুদিক থেকেই কথার পাহাড় গড়ে তোলবার চেষ্টা হচ্ছে। লোকনাথের আর ঘুম হতো না।
পুরাতন ভূর্জপত্রের গন্ধে ভরাক্রান্ত বদ্ধ বাতাসে তার নিঃশ্বাস বন্ধ হয়ে আসত। শয্যা ছেড়ে তিনি বাইরের নিম গাছটার তলায় এসে দাঁড়াতেন। হয়তো কোনোদিন ভাঙা চাঁদের নিচে বিশাল মাঠ আলো আঁধারে অস্পষ্ট দেখাতো। কোনোদিন কোষ্ঠী পাথরের মতন কালো অন্ধকারে পথের তলায় ঘাসের মধ্যে থেকে কত কি কীটপতঙ্গ বিচিত্র সুরে ডাকতে থাকত। বনঝোপের মাথায় জোনাকি পোকার ঝাঁক জ্বলত। নদীর ঝিরঝিরে ঠান্ডা বাতাসে একটু শান্তি লাভ করবার সঙ্গে সঙ্গে আবার সেই সব নীরব নৈশ প্রশ্ন প্রেতের মতন তাকে পেয়ে বসত। একবার সেটা আসতো অন্ধকারের রূপ ধরে। আলোর যদি সৃষ্টিকর্তা থাকে, তবে অন্ধকারের আর একটা সৃষ্টিকর্তার কি প্রয়োজন আছে? আলোর অভাবে যদি অন্ধকার হয়, অন্ধকার কি তবে স্বপ্রকাশ, স্বয়ম্ভু, সৃষ্টির পূর্বের জিনিস? লোকনাথ আবার ধীরে ধীরে ঘরের মধ্যে ঢুকতেন, আবার তত্ত্ব সমাসের পুঁথিখানা উঠিয়ে নিয়ে প্রদীপের শিখা আঙুল দিয়ে উজ্জ্বল করে তুলতেন। সেদিন তিনি পড়ছিলেন না, সারা দিন কেবল চুপ করে আকাশের দিকে চেয়ে চেয়ে কি ভাবছিলেন। যে রহস্য ভেদ করবার জন্য তার মন সর্বদাই আকুল, সেই রহস্য ভেদ করার আশা ক্রমেই যেন দূরে চলে যাচ্ছে। সব দিকেই অন্ধকার, কোনো দিক থেকে কোনো আলোক আসবার চিহ্ন দেখা যায় না। কয়েক বৎসর পূর্বে তার মনে হতো কোনো কোনো আত্মস্থ ঋষি কোনো প্রাচীন যুগে তাদের জীবনের কোনো এক শুভ মুহূর্তে এই জীবন রহস্যের সন্ধান বোধহয় পেয়েছিলেন ভবিষ্যৎ বংশধরগণের জন্য। তাই তারা আশ্বাসবাণী লিপিবদ্ধ করে রেখে গিয়েছিলেন। পেয়েছি, পেয়েছি। তার মনে হলো প্রথম যেদিন তিনি উপনিষদের এক জীর্ণ পুঁথির পাতায় এই কথার সন্ধান পেয়েছিলেন, তখন তার বয়স এখনকার চেয়ে 20 বৎসর কম। সে এক বর্ষার রাত্রিকাল, স্তব্ধ নিশীথ রাত্রে নির্জন মাঠ বেয়ে সেদিন অশান্ত বাধা বন্ধনহীন বাতাস হু হু করে ঝড়ের বেগে বয়ে যাচ্ছিল। স্তিমিত প্রদীপ কুটিরে একা বসে পুঁথির মধ্যে তার সন্ধান পেয়ে ক্ষণিকের জন্য লোকনাথের সমস্ত শরীর সর্পসৃষ্টের মতন শিউরে উঠেছিল। পুঁথি বন্ধ করে ঘরের বাইরে চেয়ে মনে হয়েছিল গাছপালা, দূর্বা, নদী জল সব যেন তারই মতন শিউরে শিউরে উঠছে। এখন তার সে কথা মনে পড়লে হাসি পেল। অল্প বয়সের সেই কাঁচা ভাবপ্রবণ মনের দিকে নিচু চোখে চেয়ে দেখে তার বর্তমান সময়ের প্রবীণ মন সকৌতুক স্নেহে রঞ্জিত হয়ে উঠল। মানুষের মন নির্দিষ্ট গণ্ডি অতিক্রম করে অগ্রসর হতে পারে না। সে বলে জেনেছে সে হয় ভণ্ড, নয় সে আত্মপ্রতারক মূর্খ। কি বুঝতে হবে সে সম্বন্ধে তার কিছু ধারণাই নেই। হঠাৎ তার অন্যমনস্ক দৃষ্টি দূরের নীল শৈল সানুলগ্ন প্রথম বসন্তের নবপুষ্পিত রক্তপলাশের বনে আবদ্ধ হয়ে পড়ল। অনেকদিন আগের কথা, তখন লোকনাথের বয়স 21 বৎসর। কিছু না, মায়া লক্ষ্মীটি। আমি এই ধরো 7 বছরের মধ্যেই আসব। পড়া শেষ হতে কি আর এর বেশি নেবে? বড় জোর 7 বছরই হোক, তোমায় ফেলে এর বেশি কি আর থাকতে পারবো? বুঝলে? 70 বৎসরের মায়া সলজ্জ হেসে বলে, 7 বৎসর? এত কম সময়? এ আর এমন বেশি কি? লোকনাথ গাঢ় স্বরে উত্তর দেয়, সেই কথাই তো বলছি মায়া, 7 বছর কি আর বেশি আমাদের পক্ষে? তারপর মায়ার মুখে নির্ভরতার দৃষ্টিতে চেয়ে জিজ্ঞাসা করে, নয় কি মায়া? মায়া মুখ টিপে টিপে হেসে উত্তর দেয়, না, তার বেশি কি, মোটে 7 বছর, এবেলা ওবেলা। বলেই প্রগল্ভ উচ্চ হাস্যে হেসে ওঠে। লোকনাথ অপ্রতিভ মুখে বলেছিল, না শোনো মায়া, আমি বলছি না, আমার বলবার কথা। যে মায়ার অভয় ভরা স্নিগ্ধ দৃষ্টি সেদিন তাকে প্রবাসের পথে সখীর মতন আগু বাড়িয়ে দিয়ে
চোখের জলে নিজেকে নিজে হারিয়ে ফেলেছিল। আজ লোকনাথের প্রবীণ হৃদয়ে কোথায় সে মায়ার স্থান তা আমরা জানি নে। তবে এটুকু বোধহয় ঠিক যে সেই সময় মনোভাব এখন আর লোকনাথের ছিল না। জীবনের তুচ্ছ জিনিসে তার কোনো আসক্তি ছিল না। মাঠে থাকতেই লোকনাথের মন অন্যরকম হয়ে উঠেছিল। তিনি মায়ার কথা ভুললেন। জীবনের সুখকে মনে মনে ঘৃণা করতে শিখলেন। তার জীবনে শুধু অনুসন্ধিৎসু ঋষি দার্শনিকদের যাতায়াত শুরু হলো। সে এক অন্য জগৎ। মনের সমস্ত আকাশটা জুড়ে সেখানে শুধু এক বিরাট রহস্যময় দার্শনিক। কে তুচ্ছ মায়া? মূর্খেই শুধু এত সামান্য জিনিসে এত বেশি আনন্দ পায়। হৃদয়ের চিরন্তন প্রশ্নপুঞ্জ তাদের মনে কস্মিন কালে জাগে না বলেই। তবু কখনো কখনো কোনো অসাবধানত মুহূর্ত যজ্ঞভঙ্গকারী নিশাচরের মতন অতর্কিতভাবে হঠাৎ এসে পড়ে। তার ২০ বৎসরের যৌবন মায়ার মুখের লজ্জানম্র হাসিতে তার প্রসন্ন ললাটের মহিমায় স্নিগ্ধ হয়েছিল যৌবন লক্ষ্মীর বরণডালের সেই প্রথম মাঙ্গলিক। অনেক বৎসর পরে মঠে থাকতে লোকনাথ শুনেছিলেন মায়া বিবাহ করেনি, কোনো মঠে প্রবজ্জা গ্রহণ করে ভিক্ষুণী হয়েছে। সেও অনেক দিনের কথা। তারপর তার আর কোনো সংবাদ তিনি রাখেন না। যেখানে যায় যাক, তিনি গ্রাহ্য করেন না। সন্ধ্যার ছায়া মাঠের চারিদিকে ঘন হয়ে এলো। কুটিরে যেতে যেতে লোকনাথ আকাশের দিকে চাইলেন। মনে মনে বললেন, হে অদৃশ্য শক্তি, আমি দার্শনিকাচার্য লোকনাথ। অজ্ঞান, মূর্খ, সাধারণ মতো আমার যুক্তি প্রণালী বা মানসিক ধারা নয়। আমি জানতে চাই এই কার্যস্বরূপ দৃশ্যমান জগৎ কোন কারণ প্রসূত। সাধারণ লোকে যাকে ঈশ্বর বলে তার মূলে কিছু আছে কি না। গ্রন্থের কথা আমি জানি নে, কারণ তার প্রমাণের ওপর আমার কোনো আস্থা নেই। আমি তোমার কাছে প্রমাণ চাই। জানি নে তোমার শোনবার ক্ষমতা আছে কি না। থাকে তো জানিও, ভোলাবার চেষ্টা করো না, তাতে আমি ভুলব না। মহামণ্ডলীর মঠে প্রধান দার্শনিক বৈভাষিকপন্থী মাধবাচার্য বাস করতেন। লোকনাথ তার কাছে গিয়ে প্রশ্ন জিজ্ঞাসা করলেন। মাধবাচার্য বোঝাতে গিয়ে প্রথমবার মুক্তি কি, মুক্তি কয় প্রকার, মুক্তি ও নির্বাণের মধ্যে প্রভেদ কিছু আছে কিনা প্রভৃতি এত বিস্তৃতভাবে বলতে লাগলেন ও এত শাস্ত্র বাক্য উদ্ধৃত করে তার মতের পরিপোষণের চেষ্টা পেতে লাগালেন যে লোকনাথ অত্যন্ত পাণ্ডিত্যপ্রিয় হলেও তার মনে হতে লাগলো মুক্তির একটি স্বরূপ তিনি বুঝেছেন। সেটি সম্প্রতি মাধবাচার্যের বাক্যজালের হাত এড়ানো। স্নান করতে করতে একদিন তার মনে হলো তার পিঠে যেন কিসের লেজ ঠেকছে। তিনি তাড়াতাড়ি পিছন ফিরে জলের মধ্যে হাত দিয়ে দেখলেন লেজ নয়, একটা জলজ গাছের পাতা গায়ে ঠেকছে। গাছটাকে তিনি টান দিয়ে উপরে তুলে ফেললেন। দেখলেন একটা শ্যাওলা গাছ। এই শ্যাওলা নদীতে তিনি পূর্বেও দেখেছেন, তেমন লক্ষ্য করেননি। ভালো করে চোখে পড়তে দেখলেন যে শ্যাওলার ডাঁটার যে অংশটা তার গায়ে সুরসুর করে ঠেকছিল সেটা জলের নিচেকার অংশ। সে অংশের পাতাগুলি ঝাউ পাতার মতন, কিন্তু জলের উপরের অংশের পাতাগুলি পানের পাতার মতন। জলের উপরের অংশের পাতা জলের উপরে ভাসে, নিচের অংশের পাতা ওরকম হলে স্রোতের তোড়ে ভেঙে যেত, কিন্তু চুলের গোছার মতো হওয়ায় তারা জলকে বাধা দেয় না। জল তাদের মধ্যে দিয়ে কেটে চলে যায়। তখন যেদিকে স্রোতের গতি, পাতাগুলি তখন সেদিকে হেলে পড়ে। লোকনাথ অত্যন্ত অন্যমনস্কভাবে স্নান করে ফিরলেন। এটা কি জিনিস যেন তিনি ধরেছেন। তার মনে হলো একই ডাঁটার উপরে নিচে দুই রকম পাতা হওয়ার মূলে প্রকৃতির মধ্যে একটা চৈতন্য সত্তা বেশ যেন ধরা পড়েছে। নইলে এই নগণ্য জলজ শ্যাওলার পত্রবিন্যাসের মধ্যে এ নিপুণতা কোথা থেকে এলো? পাছে ভেঙে যায়, এজন্য
কে এর জলের নিচের অংশের পাতা ঝাউ পাতার মতন করে গড়লে? লোকনাথের আর একটা কথা মনে হলো। কয়েকদিন পূর্বে তিনি অত্যন্ত অধীরভাবে জাগতিক শক্তির কাছে তার চৈতন্য সত্তার অস্তিত্ব সম্বন্ধে একটা প্রমাণ চেয়েছিলেন। তার সেই প্রার্থনা কি এইভাবে কেউ পূর্ণ করলে? ন্যায় যুক্তির দিক থেকে এই সিদ্ধান্ত এত বিপজ্জনক তার মনে হলো যে তিনি একথা জোর করে মন থেকে দূর করে দিলেন। সাধারণ মানুষের মতন এত শীঘ্র তিনি কোনো সিদ্ধান্তেই পৌঁছতে পারেন না। তবু তিনি ভেতরে ভেতরে দিন দিন কেমন অন্যমনস্ক হয়ে উঠতে লাগলেন। সেই জলজ শ্যাওলার শুকনো ডাটা পাতা কুটিরের সামনে প্রায়ই পড়ে থাকতে দেখা যেত। পুঁথিপত্র তিনি আজকাল কমই খোলেন। নদীর ধারে ধারে যেখানে বন্য গাছের শ্যামপত্র সম্ভার স্রোতের জলে ঝুপসি হয়ে পড়ে থাকত, দীর্ঘ দীর্ঘ ঘাসের ফুল স্তূপে স্তূপে ফুটে জলের ধার আলো করে থাকত, পত্রনিবিড় ঝোপগুলির তলায় জলচর পক্ষীরা ডিমগুলি গোপনে শুকনো পাতা চাপা দিয়ে রাখত। লোকনাথ বেশিরভাগ সময় সেই সব স্থানে কি দেখে ফিরতে আরম্ভ করলেন? তার কুটিরের সামনে মঠে এক এক রকমের ছোট ঘাসের কুচো কুচো সাদা ফুল রাশি রাশি ফুটত। লোকনাথকে দেখা যেত সেই ফুল তুলে তিনি অত্যন্ত মনোযোগের সঙ্গে তাদের গঠন লক্ষ্য করছেন। ঘাস ফুল সম্বন্ধে লোকনাথের মনে হতো যেসব ফুলগুলি একই গঠনের, 5টি করে পাপড়ি, মধ্যে একটা বিন্দু, প্রকাণ্ড মাঠে এরকম ফুল 2000, 10,000, 2,00,000, 10,00,000 ফুটে থাকত। লোকনাথ যদৃচ্ছাক্রমে এখান থেকে ওখান থেকে ফুল তুলে দেখতেন। সবগুলির সেই একই গড়ন, সেই 5টা করে পাপড়ি, মধ্যে একটা বিন্দু। লোকনাথের পিপাসা বিকারের রোগীর মতন বেড়ে উঠল। কত কি প্রশ্ন তার মনে আসে, অসাধারণ ভয়ানক বিভীষণ সব প্রশ্ন দৈত্য। লোকনাথ বলতেন, জানাও হে চৈতন্যময় কারণ শক্তি, আমায় আরো জানাও। দিন কতক পরে সত্যিই তার অসহ্য যাতনা হতে লাগলো। একটা বিশাল ঘনান্ধকার গুপ্ত রহস্য জগৎ দ্বার পার্শ্বের সংকীর্ণ ছিদ্র পথ দিয়ে ক্ষীণ একটুখানি আলোক রেখা যেন তার চোখে ফেলেছিল। তার বুভুক্ষু মন সমস্তটা একসঙ্গে দেখবার জন্য ছটফট করতে লাগলো। রাত্রে তার নিদ্রা হতো না। কালো আকাশে চোখ তুলে বলতেন, চোখ খুলে দাও হে মহাশক্তি, চোখ খুলে দাও। ইতিমধ্যে আবার একদিন তিনি দেখলেন একটা কি পতঙ্গ আর একটা ছোট পতঙ্গকে শরীর নিঃসৃত রসে অল্পে অল্পে অচেতন করে ফেলছে। বড় পতঙ্গটা হাতে তুলে নিয়ে লক্ষ্য করে দেখে তার মনে হলো সেটাই সুরের মতন ছুচলো একটা প্রত্যঙ্গের খানিকটা অংশ ফাঁপা। এক প্রকার বিষাক্ত রস শরীরের মধ্য থেকে বার হয়ে ওই ফাঁপা অংশ দিয়ে বেরিয়ে আসবার বেশ সুন্দর সুনির্দিষ্ট বন্দোবস্ত আছে। লোকনাথের মন এক মুহূর্তে আবার অন্ধকার হয়ে গেল। নিষ্ঠুর ধ্বংসের এ কি কৌশলময় আয়োজন! মূর্খ ভক্তি শাস্ত্রকার, এই বুঝি তোমার দয়ালু ঈশ্বর? বসন্তের বাকি দিনগুলো এবং সারা গ্রীষ্মকালটা এইভাবেই কেটে গেল। অবশেষে একদিন কৌতূহলপ্রদ এক ঘটনায় লোকনাথের দুঃখ, ব্যাকুলতা ও সন্দেহের এক অপ্রত্যাশিত রকমের উপসংহার ঘটল। সেই সময়টা আষাঢ় মাসের প্রথম সপ্তাহ। বহুদিন বৃষ্টি হয়নি। অসহ্য রৌদ্র তাপে মাঠের ঘাসগুলো জ্বলে বিবর্ণ হয়ে গিয়েছে। বাতাস আগুনের ঝলকের মতো তপ্ত। বৈকালের দিকে কিন্তু খুব জোরে বাতাস বইতে লাগলো এবং একটু পরে ঈশান কোণে খুব মেঘ জমল। নদীর বড় বাঁকটায় বড় বড় ঘাসের মধ্যে শুয়ে লোকনাথ পূর্ব দিক চক্রবালে নবীন বর্ষার মেঘস্তূপের সজ্জা এক মনে লক্ষ্য করছিলেন। হঠাৎ তার ডান হাতের মধ্যমা ও অনামিকা অঙ্গুলির মাঝখানে কিসে যেন কামড়ালে। সেদিকে চোখ ফিরিয়ে হাত টেনে নিতেই দেখতে পেলেন একটা শঙ্খচূড় সাপ ফনা তুলে হাতের যেখানে মুহূর্তে আর একটা ছোবল মারবার উপক্রম করতে গিয়ে
হঠাৎ মাথা নিচু করে লম্বা লম্বা ঘাসের মধ্যে বিদ্যুৎ বেগে অদৃশ্য হলো। কি করছি না ভেবেই লোকনাথ সাপটার অদৃশ্যমান পুচ্ছ তাড়াতাড়ি হাত বাড়িয়ে চেপে ধরতে গিয়ে এক গোছা ঘাস মুঠোর মধ্যে চেপে ধরলেন। সাপটা ততক্ষণে অদৃশ্য হয়েছে। লোকনাথ তাড়াতাড়ি পরিধেয় বসন ছিঁড়ে হাতের কবজিতে ও বাহুতে বাম হাত পাকিয়ে পাকিয়ে দুটো বাঁধন দিলেন। বাঁধন তেমন শক্ত হলো না, অনেকটা আলগা রয়ে গেল। তার মনে হলো শ্বেত আকন্দের মূল সর্পঘাতের মহৌষধ। মাঠের ইতস্তত শ্বেত আকন্দের সন্ধানে গেলেন। সে গাছ চোখে পড়ল না। হাতটা যেন অবশ হয়ে আসছে বলে তার মনে হলো। বিষ তবে নিশ্চয়ই উপরে উঠছে। লোকনাথ সম্ভব অসম্ভবের সমস্ত স্থান খুঁজতে লাগলেন। আরো দুই একটা সর্পঘাতের ঔষধ মনে আনবার চেষ্টা করলেন। কুসুম ফুলের বীজ, রক্তচন্দনের ছাল ইত্যাদি কোনোটাই হাতের কাছে নেই। এদিক ওদিক খানিকক্ষণ খুঁজতে খুঁজতে লোকনাথের মনে হলো তিনি আর দাঁড়াতে পারছেন না। চোখে অন্ধকার দেখে একটা ঝোপের কোলে তিনি বসে পড়লেন। অসহ্য দংশন বিষে তার সর্বাঙ্গ তখন ঝিমঝিম করছে। ধীরে ধীরে তার মনের নিভৃততম অংশ কিসের আলোকে যেন আলোকিত হয়ে উঠতে লাগলো। আসন্ন মরণের বজ্র কঠোর নির্মল করাল রৌদ্র সুর দূর শ্রুত মুক্ত স্রোত গিরি নির্ঝরের তালে যেন তার কানের কাছে মুক্তির গান বাজাচ্ছে। তোমার পাষাণ কারা এবার ভাঙবো, তোমার চোখের বাঁধন খুলবো। হে অনন্ত দেব, মহাবোমের অনন্ত শূন্যতার পারে কোন সুদূরতম অপ্রকল্প রাজ্যের জ্যোতির্সিংহাসন থেকে তুমি তোমার এই ব্যাকুল দীনতম প্রজার উপর লক্ষ্য করছো? তাই বুঝি সেদিন জলের মধ্যে আমায় পথ দেখিয়েছিলে? সেদিন তোমায়ও চিনিনি, তোমার পথও চিনিনি। আজ বোধহয় বুঝেছি, হৃদয়ের অন্তরে সেই তুমি আমার আত্মা। পৃথিবী অপেক্ষা মহান, অন্তরিক্ষের অপেক্ষা মহান, স্বর্গের অপেক্ষা মহান, সর্বভূতের অপেক্ষা মহান। মেঘ যেমন ঔষধিগণের উপজীব্য, তুমি তেমনি আমার প্রাণ ধারার উপজীব্য। তুমি আমার প্রাণের কথা শুনতে পাও? বেশ, তাহলে আমায় পথ দেখিয়ে নিয়ে চলো। দেব, অন্ধকার রাজ্যের পারে, ওই দিগন্ত সীমার পারে, জীবন মহাসমুদ্রের পারে। কোথায় তোমার চির বিকশিত জ্যোতি প্রভাত? কোথায় দৈনমুক্ত জ্ঞান সম্পদের অপরাজিত আয়তন? দেখব। হঠাৎ লোকনাথের মরণাবিভূত দার্শনিক বুদ্ধি মাথা তুলে বলে উঠল, তোমার বিচার শক্তি চলে যাচ্ছে। বিষের যাতনায় যখন তোমার সমস্ত ইন্দ্রিয় অবশ হয়ে আসছে, তখন তোমার যে বিচার, সে কি বিচার? মনের এই তরল ভাব দুর্বলতার পরিচায়ক। মন থেকে দূর করে দাও। লোকনাথ কিছুই ঠিক করলেন না। তার মন আর যুদ্ধ করতে পেরে উঠছিল না। আফিমের নেশার মতন মরণের তন্দ্রা তার ক্রমেই গাঢ় হয়ে এলো। কোথায় কোন দুটি বালক বালিকা এক ক্ষুদ্র গ্রামের গ্রামসীমায় বুনো খেজুরের ঝোপে ঝোপে তলায় পড়া খেজুর কুড়িয়ে খেয়ে বেড়াচ্ছে। সময়ের দীর্ঘ পাষাণ অলিন্দের দূরতম সীমায় তাদের ছোট্ট ছোট্ট পাগুলির অস্পষ্ট শব্দ ক্রমেই অস্পষ্টতর হয়ে আসছে। ওধারে তারা দুটিতে ক্রমেই মিলিয়ে যাচ্ছে। এক গ্রাম্য বনের মৌ ছাগলের ডাল থেকে দুজনে মৌ ফুল পেড়ে খাচ্ছে। বালিকাটি ভালো রসালো ফুল পেলেই বালকের হাতে তুলে দিচ্ছে। এই যে এটি কি মিষ্টি, দেখো, দেখো তুমি খেয়ে। নীল বোমপথে দীর্ঘ দেহ শ্বেত শ্মশ্রু সমৃদ্ধ বাহী জ্যোতির্ময় ঋষিরা চলেছেন। তাদের মধ্যে কে যেন পিছন ফিরে সঙ্গীদের নিকট প্রস্তাব করছেন, ওহে সঙ্গীগণ, আমাদের কমণ্ডলু যা দিয়ে পূর্ণ করেছি, এসো তা ফেলে দিয়ে পুনর্বার নতুন জল সংগ্রহ করি।
এতদিন ভ্রমণের পর মিষ্ট জলের উৎসের সন্ধান পেয়েছি। তাদের কমণ্ডলু থেকে কালি গোলার মতন কি ঝরে পড়ছে। পথের বাঁকে একদিনের মেঘভরা বৈকালে মেয়েটিকে খুব মেরেছে। তার এলোমেলো চুলগুলো মুখের চারিদিকে ছড়িয়ে পড়ছে। কাপড়কে টেনে ছিঁড়ে দিয়েছে। সে কেঁদে ফুঁপিয়ে ফুঁপিয়ে বলছে, কেন তুমি মারবে? কেন আমায় মারবে তুমি? এ পাড়ায় আসি বলে? আর কখনো আসবো না, দেখে নিও। আর কখনো যদি আসি। লোকনাথের মরণাহত দৃষ্টি বিরাট বিশ্বের উপর সেইভাবেই মুগ্ধ আবদ্ধ হয়ে রইল। বহু বৎসর পূর্বের শৈশবকালে গ্রাম সীমার মাঠে তার অজ্ঞান শিশু নয়ন দুটি যেভাবে আবদ্ধ রইত, প্রায়ন্ধকার জগৎটা আবার একটা বিরাট প্রশ্নের রূপ পরিগ্রহ করে তার মুখের দিকে জিজ্ঞাসু নেত্রে চেয়ে রইল। প্রশ্নের কোনো উত্তর তার কাছে পাওয়া গেল না। এতক্ষণ তোমরা শুনছিলে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা গল্প নাস্তিক। গল্পটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানিও। আর তোমাদের জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল। আমার পরবর্তী গল্পের জন্য অপেক্ষা করো।